আচ্ছা, আজকে আমরা ইউটিউবের নগদীকরণ নীতি নিয়ে এর যে কিছু নতুন পরিবর্তন আসছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের কাছে কিছু বিশ্লেষণ আছে, সেগুলো দেখে একটু বোঝার চেষ্টা করব যে যারা কন্টেন্ট বানান তাদের জন্য আসলে কি বিষয় জরুরি হয়ে উঠছে। দুটো মূল দিক, একদিকে দেখছি ফ্যান ফান্ডিংয়ের সুযোগ বাড়ছে, আবার অন্যদিকে ওই যে এআই দিয়ে তৈরি কন্টেন্ট বা পুনর্ব্যবহার করা কন্টেন্ট সেগুলোর মানের ওপর কড়াকড়ি হচ্ছে। চলুন গভীরে যাই। হ্যাঁ, বিষয়টা ঠিক এরকমই। ইউটিউব আসলে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। একদিকে নতুন ছোট ক্রিয়েটররা যাতে সরাসরি ফ্যানদের থেকে আয় করতে পারে সেই পথটাই সহজ করছে। আবার একই সাথে প্ল্যাটফর্মের কন্টেন্টের যে মান, বিশেষ করে মৌলিকতা আর ওই যে মানবিক ছোঁয়া, সেটা যেন বজায় থাকে সেটাও দেখছে। আচ্ছা, তাহলে প্রথম যে বড় পরিবর্তনটা সেটা হলো ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াইপিপিতে নতুন একটা স্তর আনা হয়েছে। এখন নাকি ৫০০ সাবস্ক্রাইবার হলেই ফ্যান ফান্ডিং, যেমন ধরুন চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস, এগুলো চালু করা যাবে। হ্যাঁ, ঠিক। সাথে অবশ্য আরও কিছু শর্ত আছে। ওই ৫০০ সাবস্ক্রাইবার তো লাগবেই, আর গত ৯০ দিনে অন্তত ৩টে পাবলিক ভিডিও থাকতে হবে। আর ওয়াচ আওয়ারের ক্ষেত্রে গত ১ বছরে ৩,০০০ ঘণ্টা বা শর্টস ভিউ হলে গত ৯০ দিনে ৩০ লক্ষ। ও আচ্ছা, তার মানে ওয়াচ আওয়ার বা শর্টস ভিউ যে কোনো একটা হলেই চলবে। এটা নতুনদের জন্য কিন্তু বেশ ভালো খবর, তাই না? একদম। এর পেছনের আইডিয়াটা হলো একেবারে শুরুতেই ক্রিয়েটরদের একটু সাপোর্ট দেওয়া, আয়ের একটা রাস্তা খুলে দেওয়া, যাতে তারা শুধু বিজ্ঞাপনের ওপর অ্যাড রেভিনিউর ওপর পুরোপুরি নির্ভরশীল না থাকে। কিন্তু বিজ্ঞাপনের আয় বা ইউটিউব প্রিমিয়াম থেকে আয়, সেটার জন্য নিয়ম আগের মতোই। হ্যাঁ, পূর্ণ নগদীকরণ বা ফুল মনিটাইজেশনের জন্য আগের নিয়মই থাকছে। ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা ১ কোটি শর্টস ভিউ। এখানেও শর্টস ভিউ একটা অপশন। তার মানে শর্টসের গুরুত্বটা ইউটিউব বেশ জোর দিয়েই প্রতিষ্ঠা করতে চাইছে। ঠিক তাই। শর্ট ফর্ম কন্টেন্ট এখন প্ল্যাটফর্মের একটা বড় অংশ জুড়ে আছে, তাই এটা স্বাভাবিক। আচ্ছা, এর পরের যে বিষয়টা নিয়ে বেশ কথা হচ্ছে সেটা হলো ইনঅথেন্টিক কন্টেন্ট বা অপ্রমাণিক কন্টেন্টের নিয়ম। এটা আসছে পরের বছর ২০২৫-এর ১৫ জুলাই থেকে। আগে যেটাকে রিপিটিশাস কন্টেন্ট বলতো সেটারই নতুন নাম এটা, তাই তো? হ্যাঁ, বলতে পারেন। তবে এর ফোকাসটা একটু আলাদা। ইউটিউব বলছে এটা মূলত সেই সব কন্টেন্ট যা গণহারে তৈরি করা, স্প্যামি, লো কোয়ালিটি, বিশেষ করে যেখানে এআই ব্যবহার করে সহজে ভিডিও বানানো হয় কিন্তু তাতে মানুষের তৈরি নতুন কিছু বা ভ্যালু নেই। কিন্তু এখানে একটা চিন্তার বিষয় আছে। যদি চ্যানেলের কিছু কন্টেন্ট এই নিয়ম ভাঙে, তাহলে কি পুরো চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে? হ্যাঁ, এটাই কিন্তু ঝুঁকির জায়গা। ইউটিউবে এই ব্যাপারে বেশ কড়া অবস্থান নিচ্ছে। ওরা চায় না প্ল্যাটফর্মটা লো কোয়ালিটি বা জেনারেটেড কন্টেন্টে ভরে যাক। তাহলে কি এআই ব্যবহার করাই যাবে না? না, তেমনটা নয়। দেখুন, ইউটিউব এআই ব্যবহারের বিরোধী নয়, তারা বিরোধী হল এআই এর অলস বা লো এফার্ট ব্যবহারের। যদি এআই ব্যবহার করে এমন কিছু বানান যা মৌলিক, যাতে যথেষ্ট পরিবর্তন আনা হয়েছে আর আপনার নিজের সৃজনশীলতা বা চিন্তা যোগ করা হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। একটা উদাহরণ দিলে কেমন হয়? কোনটা চলবে আর কোনটা চলবে না? ধরুন, আপনি শুধু কিছু স্টক ফুটেজ নিলেন আর তার উপর এআই ভয়েস দিয়ে একটা স্ক্রিপ্ট পড়িয়ে দিলেন। এটা সম্ভবত চলবে না। কিন্তু আপনি যদি নতুন ফুটেজ নেন বা পুরনো ফুটেজকে নতুনভাবে এডিট করেন আর তার সাথে এআই ভয়েস ব্যবহার করে গভীর কোনো বিশ্লেষণ বা নতুন তথ্য দেন, তাহলে সেটা ঠিক আছে। ও আচ্ছা, ভ্যালু এডিশনটা জরুরি। একদম। আর আরেকটা জরুরি বিষয় হল, যদি বাস্তবসম্মত দেখতে বা শুনতে লাগে এমন কন্টেন্ট এআই দিয়ে তৈরি বা এডিট করা হয়, তাহলে সেটা কিন্তু এখন ডিসক্লোজ করতে হবে, দর্শকদের জানাতে হবে। এই ডিসক্লোজারটা নতুন। আচ্ছা, এবার আসি রিইউজড কন্টেন্ট বা পুনর্ব্যবহৃত কন্টেন্টের কথায়। এটা ইনঅথেন্টিক কন্টেন্ট থেকে একটু আলাদা, তাই না? ফোকাসটা মূলত অন্যের কন্টেন্ট ব্যবহারের ওপর। আপনি যদি অন্যের ভিডিও ক্লিপ বা অডিও ব্যবহার করেন কিন্তু তাতে নিজের যথেষ্ট ভ্যালু বা পরিবর্তন যোগ না করেন, তাহলে সেটা রিইউজড কন্টেন্ট হিসেবে ধরা হবে। যথেষ্ট পরিবর্তন বা সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন বলতে ইউটিউব ঠিক কি বোঝাচ্ছে? এটা তো একটু অস্পষ্ট লাগতে পারে। হ্যাঁ, এটা খানিকটা সাবজেক্টিভ।
তবে মূল আইডিয়াটা হলো আপনার কন্টেন্টটা কি মূল কন্টেন্টের একটা কপি মাত্র নাকি এটা একটা নতুন সৃষ্টি। যেমন ধরুন, আপনি অন্যের ক্লিপ ব্যবহার করে তার সমালোচনা করছেন বা কোনো সিনেমার দৃশ্যের ডায়লগ বদলে ফানি ভয়েস ওভার দিচ্ছেন, এগুলো ঠিক আছে, কারণ এখানে আপনার নিজস্ব ইনপুট বাজে। কিন্তু যদি শুধু কয়েকটা ক্লিপ পাশাপাশি জুড়ে দিই, বা ধরুন বিভিন্ন শিল্পীর গান পরপর জুড়ে একটা মিক্সটেপ বানালাম, তাদের অনুমতিও আছে, তাহলেও কি সমস্যা হবে? হ্যাঁ, হতে পারে। ইউটিউব বলছে শুধু বিভিন্ন ক্লিপ বা গান একত্র করে দিলেই হবে না, এমনকি অনুমতি থাকলেও যদি না তাতে আপনার নিজস্ব ধারাভাষ্য, শিক্ষামূলক বিশ্লেষণ বা কোনো সৃজনশীল ইনপুট থাকে যা কন্টেন্টটাকে নতুন অর্থ দেয়। আচ্ছা, বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। এবার দুটো ছোট আপডেটের কথা শুনে নিই। একটা হলো লাইভ স্ট্রিম নিয়ে। হ্যাঁ, ২২শে জুলাই থেকে যদি কেউ একা লাইভ স্ট্রিম করতে চায় তাহলে তার বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে। সাথে কেউ থাকলে অবশ্য নিয়মটা আলাদা হতে পারে। এটা সম্ভবত সেফটি বা সুরক্ষার জন্য, বিশেষ করে কম বয়সীদের। ঠিক তাই। আর দ্বিতীয় আপডেটটা হলো, যদি কোনো চ্যানেল ৬ মাস বা তার বেশি সময় ধরে একদম ইনঅ্যাক্টিভ থাকে, মানে কোনো ভিডিও আপলোড বা কমিউনিটি পোস্ট কিছুই না করে, তাহলে তার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। হো, এটাও জরুরি। মানে চ্যানেল খুলে ফেলে রাখলে চলবে না, অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, ইউটিউব চায় তাদের রিসোর্স যেন সক্রিয় ক্রিয়েটরদের জন্যই ব্যবহৃত হয়। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার সারসংক্ষেপ কি দাঁড়ালো? মনে হচ্ছে ইউটিউব এখন মৌলিকতা, কন্টেন্টে মানবিক ছোঁয়া আর যথেষ্ট নিজস্বতা যোগ করার ওপর খুব জোর দিচ্ছে। একদম। এআই ব্যবহার করুন টুল হিসেবে, ক্রাচ হিসেবে নয়। অন্যের কন্টেন্ট ব্যবহার করলে তাতে ট্রান্সফরমেটিভ ভ্যালু যোগ করুন, আর নিয়মিত কন্টেন্ট দিয়ে কমিউনিটির সাথে যুক্ত থাকুন। মানে ইউটিউব চাইছে ক্রিয়েটররা যেন তাদের চ্যানেলকে একটা দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে দেখে, শুধু শর্টকাটে ভিউ বাড়ানোর কৌশল বা লো কোয়ালিটি কন্টেন্টের ওপর নির্ভর না করে। ঠিক। আর শেষে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই। যেহেতু ইউটিউব এখন এই সহজে তৈরি করা এআই কন্টেন্টের বিরুদ্ধে যাচ্ছে আর মানুষের সৃজনশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছে, তাহলে ভবিষ্যতে আমরা প্ল্যাটফর্মে মানুষের তৈরি কোন ধরনের নতুন, অপ্রত্যাশিত এবং অনন্য সৃজনশীলতার প্রকাশ দেখতে পেতে পারি? এমন কিছু যা হয়তো এই নতুন নিয়মগুলোর কারণেই জন্ম নেবে। এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।